সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। ধর্মরক্ষার দায়িত্ব সকলের, শুধু বিজেপির নয় বললেন শুভেন্দু অধিকারী। ঈদের নামাজে কালো ব্যাজ, ওয়াকফ বিলের বিরোধিতায় প্রতিবাদ। এপ্রিল থেকে জুন দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ইমরান। জোর করে ভার্জিনিটি টেস্ট করানো যাবে না, জানিয়ে দিল হাইকোর্ট। ধর্মরক্ষার দায়িত্ব শুধু বিজেপির নেতা কর্মীদের নয়, এই দায়িত্ব নিতে হবে সকলকেই, এমনটাই মনে করেন শুভেন্দু অধিকারী। সোমবার নদিয়া নাকাশীপাড়ায় বিজেপির এক সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে আসেন বিরোধী দলনেতা। সেখানেই ধর্মরক্ষা নিয়ে এই মত প্রকাশ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, হিন্দু যারা তৃণমূলকে ভোট দেন কিছু পাওয়ার আশায় এবং কিছু কর্মকর্মে করে খাওয়ার আশায়, তারা এগুলো রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি, ধর্মরক্ষা করা কাজটা সবার, শুধু বিজেপি কর্মী সমর্থকদের নয়। এদিন ঈদ উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী কেন এই অনুষ্ঠানে গিয়েছিলেন সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভায় তাকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেই কথাও উল্লেখ করেছেন তিনি। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে আমাকে আক্রমণ করার জন্য বলেন। আমি ব্যানার্জি, আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা। একই সঙ্গে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন যে হিন্দু ধর্ম সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর দাবি, যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, ক্ষমার অযোগ্যের কথা বলেছেন গন্ধা ধর্ম বলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। নির্বাচন কমিশন যদি ভোটের সময় রাজীব কুমার মানোজ বার্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয়, বাংলার হিন্দু জনগণ প্রস্তুত আছে শুধু আসলে হিসাব তুলে নেওয়ার জন্য। খুশির ঈদের সকালে ধরা পড়ল এক অন্য ছবি। প্রথাগত সাদা পোশাকের সঙ্গে হাতে কালো ব্যাজ পরে নামাজে অংশ নিলেন অনেকে। ওয়াকফ বিলের বিরোধিতায় সোমবার এভাবেই সরব হলো হাওড়ার কাজীপাড়া এলাকা। প্রতিবাদে সামিল হওয়া ব্যক্তিদের একাংশ জানান, ওয়াকফ সম্পত্তি নিয়ে সরকার যে সমস্ত পদক্ষেপ করেছে তাতে তারা উদ্বিগ্ন। ঈদের নামাজ পড়তে যাওয়া এক ব্যক্তি বলেন, যে সম্পত্তি আমাদের সম্প্রদায়ের তা আমাদেরই থাকা উচিত, সরকার কেন তাতে হস্তক্ষেপ করছে। আর একজন মুসলিম বলেন, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যার সম্পত্তি সে দেখভাল করবে, সরকারের কোনো অধিকার নেই সেটা কেড়ে নেবার। এদিন সকাল থেকেই মসজিদে ঈদের উচ্ছ্বাসের পাশাপাশি প্রতিবাদের মৃদু সুরও শোনা যায়। নামাজের আগেই সকালের হাতে দেখা যায় কালো ব্যাজ। আর এক যুবক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশ করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে এই বিল পাস না হয় এবং আমাদের অধিকার বজায় থাকে। এদিন নামাজ শেষে একসঙ্গে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের শান্তির জন্য প্রার্থনা করলেন সকলে। ওয়াকফ বিলের বিরোধিতা নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট, এই প্রতিবাদ শুধু ইসলাম ধর্মের জন্য নয়, এটা সমস্ত সম্প্রদায়ের সম্পত্তির অধিকারের প্রশ্ন। তাদের দাবি, সরকার এই বিল ফিরিয়ে নিক। নামাজ শেষে এক বৃদ্ধ বলেন, আমরা শুধু নিজেদের সম্পত্তির নিরাপত্তা চাইছি, সরকারকে অনুরোধ করছি আমাদের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হোক। এই প্রতিবাদে শান্তিপূর্ণ, আইনসিদ্ধ এবং আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ঈদের দিন আমরা প্রার্থনা করেছি যাতে দেশে সর্বদা সুখ শান্তি থাকে এবং এই বিল পাস না হয়। এপ্রিল থেকে জুন দেশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। মৌসুম ভবন জানিয়েছে, মধ্য পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। পশ্চিম এবং পূর্ব ভারতের কিছু এলাকা ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা থাকবে বলে জানাচ্ছে আইএমডি। দেশের মৌসুম বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের উপরে থাকবে। তার কথায়, এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর ও পূর্ব ভারতের বেশিরভাগ অংশ, মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সাধারণত ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত 4 থেকে 7 দিনের তাপপ্রবাহ রেকর্ড করা হয়। আইএমডির এক আধিকারিকের আগে জানিয়েছিলেন, উত্তর পশ্চিম ভারত গ্রীষ্মের সময় দ্বিগুণ তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে। এই অঞ্চলে সাধারণত 5 থেকে 6 দিন তাপপ্রবাহ থাকে। রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড়, বিহার, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ও তামিলনাড়ুর উত্তরাঞ্চলের রাজ্যগুলির স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার দিন দেখা যেতে পারে। এপ্রিলে ভারতের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা সাক্ষী হতে পারে, তবে দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে কিছু এলাকায় স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে। উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বের কিছু জায়গা ব্যতীত যেখানে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে সামান্য বা কম হতে পারে, ন্যূনতম তাপমাত্রা দেশের বেশিরভাগ জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে জানিয়েছে আইএমডি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভারতকে এই গ্রীষ্মের ঋতুতে 9 থেকে 10% সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা বৃদ্ধির জন্য প্রস্তুত করা উচিত। দেশে অত্যধিক তাপপ্রবাহে চলবে বলে মনে করা হচ্ছে। গত বছর সর্বভারতীয় সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা 30 মে 250 গিগাওয়াট অতিক্রম করেছে, যা অনুমানের থেকে 6.3% বেশি। জলবায়ু পরিবর্তন বিদ্যুতের চাহিদার অন্যরকম প্রধান কারণ বলেই মনে করছে আইএমডি।
জেল থেকে নোবেলের মনোনয়ন, খেলার মাঠে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে শুরু হওয়া কর্মজীবন রেখেছে রাজনীতির বিস্তর ওঠাপড়া। এবার জেলবন্দি ইমরান খানের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলো। মানবাধিকার এবং গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্রে ইমরান যে ভূমিকা নিয়েছেন সে কথা মাথায় রেখেই তার নাম মনোনীত করা হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স নামে একটি সংস্থা তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে নরওয়ের রাজনৈতিক দল প্যাট্রিয়ট সেন্ট্রামের সঙ্গে যোগাযোগ আছে। এই দলের তরফেই নোবেলের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। এক্সান্ডারের একটি পোস্টে প্যাট্রিয়ট সেন্ট্রাম লিখেছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি গণতন্ত্র এবং মানবিকতা রক্ষা করতে ইমরান খান যে ভূমিকা নিয়েছে তার জন্য তার নাম মনোনীত হয়েছে। এই পোস্টে আরো জানানো হয়েছে, নোবেল পুরস্কার পাওয়ার জন্য কারো নাম মনোনীত করার অধিকার তাদের আছে। অবশ্যই এই প্রথম নয়, 2019 সালেও শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তার নাম মনোনীত হয়েছিল। সেবার অবশ্য দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকার জন্য ইমরানকে মনোনীত করা হয়েছে। প্রতি বছর এভাবেই বহু নাম জমা পড়ে নোবেল কমিটির কাছে। তার মধ্যে থেকে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে জয়ীদের বেছে নেওয়া হয়। কয়েকটি ক্ষেত্রে যুগ্মভাবেও নাম ঘোষণা করা হয়। মালালা ইউসুফজয়ের সঙ্গে যুগ্মভাবে শান্তিতে নোবেল পেয়েছিলেন কৈলাস সত্যার্থী। এবার সেভাবেই ইমরানের নাম মনোনীত হলেন। খেলার মাঠ হোক বা মাঠের বাইরে ইমরান খান এক বর্ণময় চরিত্র। ব্যাটে বলে 22 গজের বিশ্বকে শাসন করা ইমরান অবসর ভেঙে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। পরে ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তার হাতেই প্রতিষ্ঠিত হয় তেহরিক ইনসাফ নামে একটি বড় রাজনৈতিক দল। সেই দলের নেতা হিসেবেই প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান। একজন নারীকে বাধ্যতামূলকভাবে কুমারিত্ব পরীক্ষা করানো যাবে না, এটি সংবিধানের অনুচ্ছেদ 21 লঙ্ঘন করে। অনুচ্ছেদ 21 মানুষের জীবন ও স্বাধীনতা সুরক্ষার মৌলিক অধিকার রক্ষা করে, যার মধ্যে মর্যাদার অধিকারও রয়েছে। কুমারিত্ব পরীক্ষায় জোর করা মর্যাদাধিকার অধিকারকেই লঙ্ঘন করে। একটি ফৌজদারি আবেদনের জবাবে এই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের। 21 অনুচ্ছেদে মৌলিক অধিকারের হৃদয় হিসেবে উল্লেখ করা হয়েছে। ছত্তিশগড় হাইকোর্ট জানিয়েছে, কুমারিত্ব পরীক্ষার অনুমতি দেওয়া মৌলিক অধিকার প্রাকৃতিক ন্যায় বিচারের মূল নীতি এবং একজন নারীর গোপন শালীনতার পরিপন্থী হবে। বিচারপতি অরবিন্দ কুমার বর্মা একজন ব্যক্তির দায়ের করা একটি ফৌজদারি আবেদনের জবাবেই পর্যবেক্ষণ করেছেন। ওই ব্যক্তি তার স্ত্রীর কুমারিত্ব পরীক্ষার আর্জি জানিয়েছিলেন। তার অভিযোগ, স্ত্রীর অন্য একজন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন। পারিবারিক আদালতের 15 অক্টোবর 2024 সালে দেওয়া একটি আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি, যদিও হাইকোর্ট এই আবেদন খারিজ করে দিয়েছে। ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেছিলেন স্বামী পুরুষত্বহীনতায় ভুগছে, তিনি সহবাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। হাইকোর্ট জানিয়েছে, আবেদনকারী যদি পুরুষহীনতার অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করতে চান তাহলে তিনি সংশ্লিষ্ট মেডিকেল পরীক্ষা করাতে পারেন অথবা অন্য কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেন। প্রসঙ্গত, 2023 সালের 30 এপ্রিল হিন্দু রীতি অনুসারে এই দম্পতি বিয়ের করেন। তার কোবরা জেলায় এই ব্যক্তির পারিবারিক বাসভবনে একসঙ্গেই থাকতেন। আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, মহিলা তার পরিবারের সদস্যদের বলেছিলেন যে তার স্বামী পুরুষত্বহীন এবং তিনি তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন বা সহবাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত বছরের 2 জুলাই রায়গড় জেলার পারিবারিক আদালতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 144 ধারার অধীনে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দায়ের করেন, যেখানে তার স্বামীর কাছ থেকে 20,000 টাকা ভরণ পোষণ দাবি করা হয়। ভরণ পোষণ দাবির আবেদনের জবাবে আবেদনকারী তার স্ত্রী কুমারিত্ব পরীক্ষা চেয়েছিলেন। তিনি অভিযোগ করেন, স্ত্রী তার শালকের সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন। রায়গড়ের পারিবারিক আদালত এই আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আবেদন দায়ের করেন।